সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। Listen man, headquarter থেকে অর্ডার আসিয়াছে। Within very short time আমাদের কৃষ্ণনগর দাখল করিতে হইবে। But I know man, তুমি কি বলিবে? তুমি বলিবে যে just now কৃষ্ণনগর দাখল করা আমাদের পক্ষে quite impossible. right sir, আমরা এখানে বাণিজ্য করিতে আসিয়াছি। আমাদের সঙ্গে তেমন সৈন্য নাই, আর আমি যতটুকু জানিয়াছি তাহাতে মহারাজ কৃষ্ণচন্দ্রের সৈন্য সংখ্যা প্রচুর। তুমি আমাকে হাসাইলে ম্যাম। শুনো, কোনো কিছু দাখল করিতে গেলে সব সময় সোলজার লাগে না, চাটুরে দিয়া কাজ সারিতে হয়। ঠিক বুঝলাম না। ফার্স্ট অফ অল আমাদের সেই আদমিকে খুঁজিয়া বার করিতে হইবে যে কৃষ্ণনগরের সব খবর রাখে, আর মানির লোভে সে আমাদের কাছে সব খবর সাপ্লাই করিবে। রাইট স্যার, বাট তেমন লোক কি পাওয়া যাইবে? আই থিঙ্ক অবশ্যই পাওয়া যাইবে, বিকজ এই দেশের ট্রেটার, আই মিন বেঈমানদের কোনো অভাব নাই। সো লেট আস সার্চ ফ্রম টুডে। ওকে স্যার। শুনো, টুমরো বিজনেস করিবার অচিলায় আমরা কৃষ্ণনগরের প্যালেসে যাইব, আর সেইখান থেকেই শুরু হইবে আমাদের সার্চিং। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। গুড। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? দেখে যাও তোমার জন্য বাজার থেকে কি এনেছি। বলি কি এনেছো গো? হ্যাঁ, এই দেখো। ও মা, কোথায় যাবো গো? কিপটে বুড়ো আজ এত বড় একটা গোটা ইলিশ এনেছে। এই মাছের ভাজা করবে, ঝাল করবে, আর মুড়ো দিয়ে চচ্চড়ি বানাবে। হ্যাঁ গো হ্যাঁ, গোটা ইলিশ যখন এনেছো তখন এমন রাঁধবো না যে খাবে সে হাতের আঙুল চাটবে। হ্যাঁ, তুমি খুব খুশি হয়েছে তো গিন্নি? শুধু কি খুশি নাকি, খুব খুব খুশি হয়েছি গো। সেই জন্যই তো 4টে ক্যাটের কড়ি খসিয়ে ইলিশ আনা। আসলে খুশি হলে তোমাকে এত সুন্দর দেখতে লাগে না, কি বলবো, গাল দুটো ফুলে একেবারে লুচির মতো হয়ে যায়, তাতে আবার লালচে লালচে আভা। মরণ। মহারাজ, শুনলাম নাকি আপনার রাজসভায় আজ দুজন লালমুখো সাহেব আসছেন। এই কি শুনেছো? ওরা নাকি কৃষ্ণনগরে ব্যবসা করতে চায়। আশ্চর্য। কেন 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 আশ্চর্য কেন? সেই 7 সমুদ্র 13 নদী পার করে ওরা আমাদের এখানে ব্যবসা করতে এসেছে শুনলেই কেমন অবাক লাগে। আচ্ছা, ওদের বিলেতে কি খুব অভাব? আসলে রানী, অভাব হবে কেন? আসলে ওরা তো হলো বুড়িকে জাত, সারা পৃথিবী জুড়ে ব্যবসা করাই হলো ওদের উদ্দেশ্য। সে যাই হোক মহারাজ, খুব সাবধানে ওদের সঙ্গে কথাবার্তা বলবেন। কি জানি বাবা, কি যে আছে ওদের মনে। না 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 না, তুমি একেবারে চিন্তা করো না তো, ওদের কোন অন্যায় প্রস্তাবে আমি রাজি হব না। তাহলে আমি এখন আসি। দুর্গা দুর্গা, রক্ষা করো মা। মহারাজ, সাহেবরা তো এখনো এলো না। দেখো, আশা না আশা ওদের ব্যাপার, ওরা এলেও ভালো আবার না এলেও ভালো, তাই ওসব নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। কিন্তু লালমুখো সাহেব বলে কথা। সাহেবের নাম শুনেই মন্ত্রীমশাই কাত, তা সাহেব দেখলে তো হয়ে যাবে মত। এই তোমরা থামো তো, কথা নেই বার্তা নেই, সব কথায় শুধু হ্যাঁ 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 হ্যাঁ। Shall we come in, মহারাজ কৃষ্ণচন্দ্র? আসুন সাহেব, আসুন আসুন, আপনাদের জন্যই তো আমাদের মহারাজ অপেক্ষা করছেন। গুড, ভেরি গুড। বসুন সাহেব, এই কেদারা দুটোতে আপনারা দুজন আরাম করে বসুন। থ্যাংক ইউ। মন্ত্রীর কাজকর্ম দেখলে না গা জ্বলে যায় একেবারে। রাজসভায় আসতে আজকেও দেরি হয়ে গেল, কি আর করা যাবে। এমন সুস্বাদু ইলিশ তো আর গপ গপ করে খাওয়া যায় না। কি অসভ্য রে বাবা, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে মহারাজের দিকে পা করে বসে আছে। কোন রকম শিক্ষা দীক্ষা নেই দেখছি। আরে গোপাল জি, এসো এসো এসো। হ্যাঁ, এরাই হলো সেই সাহেব যারা আমাদের সঙ্গে ব্যবসা করতে চায়। Glad to meet you. কি হইলো? তুমি আমাদের দিকে হাত ভরাইলে না কেন? কাহারও সহিত দেখা হইলে করমর্দন করিতে হয়, এটাও কি তুমি জানো না? আসলে আদমি আনসিভিলাইজড।
অসভ্য। সে তো বটেই, শুনেছি তোমরা নাকি খুব ভদ্র আর শিক্ষিত জাত। রাইট, সারা ওয়ার্ল্ডে আমাদের মতো শিক্ষিত আর ভদ্র জাতি আর নাই। সে তো দেখতেই পাচ্ছি, শিক্ষিত আর ভদ্র না হলে কেউ কি আর আমাদের মহারাজের দিকে পা তুলে বসে থাকে? হোয়াট, কি বলিতে চাও তুমি? বলতে চাই যে মুখে ভদ্র আর শিক্ষিত বলে বড়াই করলেও তোমাদের মতো অশিক্ষিত আর অভদ্র মানুষ এর আগে আমি দেখিনি। মহারাজা কৃষ্ণচন্দ্র, তোমার এই আদমি কিন্তু আমাদের ইনসাল্ট করিতেছে। মহারাজের দিকে পা তুলে বসে তোমরা মহারাজকে অপমান করতে পারো, আর আমি বললেই যত অপমান। শোনো সাহেব, এদেশে যখন এসেছো তখন আমাদের কাছ থেকে ভদ্রতাটা শিখে নাও, তারপর না হয় নিজেদের ভদ্র বলে জাহির করবে। How dare you! তুমি আমাদের উপরে দাও। অলরাইট কৃষ্ণচন্দ্র, এর ফল কিন্তু তোমাকে ভোগ করিতেই হইবে। আরে যাও যাও, তোমাদের মুরদ আমার জানা আছে। আমি তোমাকে খুন করিয়া ফেলিব। I will kill you! খবরদার সাহেব, গোপালের গায়ে হাত দিলে ফল কিন্তু ভালো হবে না। কি করিবে? কি করব? এক্ষুনি রক্ষীদের ডেকে তোমাদের কারাগারে পাঠিয়ে দেবো। এই মরেছে, এ তো লাঠালাঠি হবার উপক্রম হলো দেখছি। হ্যাঁ, না না, যেমন করে হোক সকলকে ঠান্ডা করতে হবে দেখছি। কুল সাহেব কুল, চট করে এমন এমন মাথা গরম করবেন না। এমন মাথা গরম করলে চলে? তোমাদের গোপাল, ওর কথা ধরলে কি চলে সাহেব? ও এমন দুমদাম কথা বলে ফেলে ঠিকই, কিন্তু ওর মনটা আসলে খুব ভালো। বলিতেছ? কদিন আমাদের সঙ্গে মিশে দেখুন না, তাহলেই সব বুঝতে পারবেন। জান সাহেব, এখন কুঠিতে গিয়ে বিশ্রাম নিন, তাতে আপনাদের রাগ পড়ে যাবে। আর রাগ পড়ে গেলে তখন না হয় একদিন আপনাদের সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা করা যাবে। অলরাইট, আজ আমরা চলিয়া যাইতেছি। বাই বাই কৃষ্ণচন্দ্র। দেখলেন তো মহারাজ, সামান্য একটু মিষ্টি কথায় সব হাতাহাতি লাঠালাঠি কেমন থামিয়ে দিলাম। কিন্তু এমন অসভ্য লোকেদের সঙ্গে ভবিষ্যতে আমি কিন্তু কোনো ব্যবসার ব্যাপারে জড়াবো না। সেটাই ঠিক হবে মহারাজ। বেটাদের এত বড় আস্পর্ধা আপনার দিকে পা করে বসে থাকে। ঠিক আছে মহারাজ, সাহেবদের সঙ্গে ব্যবসা করতে হবে না। এখন মাথা ঠান্ডা করুন দেখি। গোপাল, তুমি একটু রঙ্গরসিকতা করে মহারাজের মন ভালো করার চেষ্টা করো তো। ইনসাল্ট আমি কিছুতেই ভুলিতে পারতেছি না, কিছুতেই না। কিছু একটা করিয়া এই অপমানের প্রতিশোধ লইতে হইবে। রাইট, ওই কৃষ্ণচন্দ্র আর ওই গোপালকে বুঝাইয়া দিতে হবে যে ইউরোপিয়ানদের ইনসাল্ট করিলে তাহার ফল কি মারাত্মক হইতে পারে। ইয়েস বড় সাহেব, একজন লোক আপনার সঙ্গে দেখা করতে চায়। ওর সাথে কোনো অস্ত্র নাই তো? না সাহেব, ভালো করে সব কিছু দেখে নিয়েছি। রাইট, ওকে পাঠাইয়া দাও। নমস্কার সাহেব। তুমি কে আছো? আমি হচ্ছি, তাহলে ওই কথাই রইল সাহেব। ইয়েস। তাহলে এখন আমি আসি সাহেব। জাস্ট আ মিনিট, ইহার মধ্যে 1000 আছে, পুরো কাম হইয়া গেলে আরো পাবে। ধন্যবাদ ধন্যবাদ। কি বলিয়াছিলাম, এই দেশে ট্রেটার বিশ্বাসঘাতকের কোনো অভাব নেই। Right you said. কি হয়েছে মহারাজ? চিত্তে দেখি না কোনো সুখ, হইয়াছে কি উদরের অসুখ? আসলে কালকের ঘটনার কথা যতই ভাবছি ততই আমার মনের ভেতরটা জ্বলে যাচ্ছে। ভাবছি কি দুঃসাহস ওই বিদেশি বণিকদের আমার রাজ্যে থেকে আমার রাজসভায় এসে আমাকেই অপমান করে। ওসব কথা বাদ দিন তো মহারাজ, তেমন হলে সৈন্য পাঠিয়ে ওদের দূর করে দিন। তাই করতে হবে দেখছি। একটা কথা বলবো মহারাজ? কি কথা? বলছিলাম কি, এসব কথা ছেড়ে চলুন না, কাল কোথাও গিয়ে বনভোজন করে আসি। বনভোজন? গোপাল, তুমি কি বলো? বনভোজন করলে মন্দ হয় না মহারাজ। আহা, কতদিন যে কবজি ডুবিয়ে কচি পাঠার ঝোল মেখে ভাত খাওয়া হয়নি। সব ব্যাপারে গোপালের শুধু খাওয়া আর খাওয়া, যত সব। বারে মুখে বলছেন বনভোজন, আর সেই বনভোজনে যদি পেট পুরে ভোজনটাই না হয় তাহলে ব্যাপারটা কেমন মিথ্যে হয়ে যাবে না? মহারাজ কি বলেন? একেবারে ঠিক কথা বলেছো গোপাল। মন্ত্রী, বনভোজনে ভোজনের যেন কোনো ত্রুটি না থাকে, আর এই ব্যাপারটা কিন্তু তোমাকেই দেখতে হবে। তাহলে তো সৈন্যদেরকেও খবর দিতে হয়। কেন? বারে, মহারাজ বনে যাবেন আর তার নিরাপত্তার জন্য সঙ্গে সৈনিক থাকবে না? দেখো সেনাপতি, মহারাজ বনভোজনে যাচ্ছেন যুদ্ধ করতে নয়,
তাই এক্ষেত্রে অযথা সৈন্য সামন্ত না নিয়ে যাওয়াই ভালো, তাতে বনভোজনের আনন্দটাই মাটি হয়ে যাবে। আমার মনে হয় সৈন্য নিয়ে যাবার প্রয়োজন আছে। কেন, সৈন্যরা গিয়ে কি করবে? হয়তো কিছুই করবে না, আবার হয়তো অনেক কিছুই করবে। তোমার না সব কিছুতেই বাড়াবাড়ি। আরে বাবা, সঙ্গে করে শুধু সৈন্য নিয়ে গেলেই হবে? তাদের খাবার ব্যবস্থা করতে হবে না? করতে হলে করতে হবে। তার হ্যাপা আর খরচের কথাটা একবার ভেবে দেখেছো? না না, বনভোজনে কোনো সৈন্য নিয়ে যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মহারাজ, আপনি কি বলেন? আচ্ছা, সঙ্গে করে সৈন্য নিয়ে যেতে মন্ত্রী মশাইরা তো আপত্তি কেন? না 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 না, এই সাথে করে সৈন্য নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। পায়ে হেঁটে গল্প করতে করতে কাছাকাছি কোথাও যাব, আবার খাওয়া দাওয়া সেরে পায়ে হেঁটেই ফিরে আসবো। ও মন্ত্রী, তুমি কিন্তু এখন থেকেই সব আয়োজন শুরু করে দাও। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, কাল এমন ব্যবস্থা করব না যে ব্যবস্থার কথা আপনারা কোনোদিন ভুলতে পারবেন না। সেনাপতি, সেনাপতি! কি ব্যাপার গোপাল, এত রাতে? একটু কথা ছিল। ভেতরে এসো, ভেতরে এসো। বলো, কি বলবে এবার বলো। বলছিলাম কি, আমরা তো সৈন্য ছাড়াই জঙ্গলের মধ্যে বনভোজনে যাচ্ছি। তুমি গোপনে সৈন্যদের প্রস্তুত থাকতে বলো, তারা যেন বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে আমাদের অনুসরণ করতে করতে যায়। আর একটা কথা, এইসব কথা আমি, তুমি আর সৈন্যরা ছাড়া কেউ যেন জানতে না পারে। তুমি কি কিছু সন্দেহ করছো গোপাল? দেখো, চারদিকের পরিস্থিতি তো ভালো নয়, তাই সাবধানের মার নেই, বুঝলে? ঠিক আছে, তোমার কথা মতোই সব ব্যবস্থা হবে। তাহলে আমি এখন আসি, কাল তো আবার ভোর ভোর বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ, এসো। দেখেছো গোপাল, জঙ্গলের মধ্যে কেমন একটা শান্তি বিরাজ করছে। জঙ্গলের মধ্যে তো চিরকালই শান্তি মহারাজ, পাখির কুজন ছাড়া কিছুই তো কানে আসে না। আমরা মানুষেরাই শুধু অনাবশ্যক জঙ্গলের শান্তি ভঙ্গ করি মহারাজ। তা মন্ত্রী, খাবার দাবারের কি ব্যবস্থা করেছো বলো তো? ওই তো বনভোজনের জায়গায় পৌঁছেই গরম গরম লুচি আর আলুর দম, সেই সাথে ভোলা ময়রার রসগোল্লা। আহা, ভাবলেই জিভে জল চলে আসছে। তারপর দুপুরে ভাতের সঙ্গে সোনামুগের ডাল, আলু ভাজা, পোনা মাছের কালিয়া আর কচি পাঁঠা। পদের কথা শুনেই না পেটের মধ্যে কেমন যেন একটা মোচড় দিয়ে উঠছে। চলুন মহারাজ, একটু তাড়াতাড়ি পা চালিয়ে চলুন। এসব উপাদেয় খাদ্যবস্তু পেটস্থ না করা অব্দি আমার যে শান্তি নেই মহারাজ। সত্যি গোপাল, লোকে তোমাকে পেটুক বলে কি আর সাধে? মহারাজ, খাবার ইচ্ছে কিন্তু সকলেরই আছে, আমি শুধু প্রকাশ করে ফেলি বলেই আমার যত বদনাম। কৃষ্ণচন্দ্র, তোমাদের বন্দি করা হইল। পালাইবার চেষ্টা করিলে তোমাদের সব কটাকে শুট করিব। কি এসবের মানে কি? সেদিন তোমরা আমাদের ইনসাল্ট করিয়াছিলে, ইহা তাহারই রিভেঞ্জ। ইহাদেরকে গাছের সাথে বাঁধিয়া ফেলো। আমাদের এইভাবে আচমকা আক্রমণ করার মানেটা কি? হ্যাঁ, আমরা এবার তোমাদের দেখাইব রিয়েল রিভেঞ্জ কাকে বলে। কাজটা কিন্তু ভালো করছো না সাহেব, দেখো এর ফল কিন্তু তোমাদের ভুগতে হবে। চাপ নেটিভ ইন্ডিয়ান, এখন তুমি আমাদের হাতে বন্দি। এরপর আমরা তোমাকে দিয়া পেপার সাইন করাইয়া তোমার কৃষ্ণনগর কারিয়া লইব। উহার পর তোমাকে এই রাজ্য হইতে তাড়াইয়া দিব। রাজা হইতে তুমি বেগার হইয়া যাবে, ভিখারি। আর তোমার ওই বিগ বেলি, আই মিন পেট মোটা গোপাল হইবে আমাদের স্লেভ, মানে কৃতদাস। ওয়েল ডান মন্ত্রী, ওয়েল ডান। এই কাজের জন্য আমরা তোমাকে 1000 অ্যাডভান্স দিয়েছিলাম, এখন কুটিতে ফিরিয়া আরো 5000 দিব। থ্যাংক ইউ সাহেব, তবে কৃষ্ণনগরের সিংহাসনটা আমাকে দিলে আমি আরো বেশি খুশি হতাম। মন্ত্রী, এসব তাহলে তোমারই ষড়যন্ত্র? ছি ছি ছি, তুমি এত বড় নিমকহারাম। ভুল বললেন মহারাজ, আমি আপনার কাছ থেকে হাত পেতে বেতন নিয়েছি বটে, কিন্তু কোনোদিন আপনার নুন খেয়েছি বলে তো মনে পড়ছে না।
তাই নিমক-হারাম কথাটা এখানে ঠিক খাটে না। কাজটা কিন্তু তুমি ভালো করলে না মন্ত্রী। তুমি শুধু আমার সঙ্গেই বেইমানি করলে না, বেইমানি করলে নিজের দেশের সঙ্গে। এসব বাজে কথা ছাড়িয়া মন্ত্রী চলো, এখন একটু টিফিন আর লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করা যাক। চিন্তা করো না সাহেব, গরম গরম লুচি আর কচি পাঁঠার ব্যবস্থা আছে। Really? ইয়েস, How I love that. আমাদের রান্নার লোকের হাতে রান্না খাবে আর আঙুল চাটবে। এ কি, এমন করে মঙ্গল প্রদীপ নিভে গেল কেন? এ কি কোনো অশুভ লক্ষণ? না 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 না, মহারাজ জঙ্গলে বনভোজনে গেছেন, ওনার কোনো বিপদ হলো না তো? হে ঠাকুর, ঠাকুর রক্ষা করো, মহারাজের যেন কোনো বিপদ না হয় ঠাকুর, উনি যেন ভালোভাবে ফিরে আসেন। দয়া করো ঠাকুর, দয়া করো। হায় ভগবান, আমি আমি মহারাজ কৃষ্ণচন্দ্র, অথচ আজ আমার কি অবস্থা! এই জঙ্গলের মধ্যে গাছের সাথে বাঁধা অবস্থায় অসহায় ভাবে দাঁড়িয়ে আছি। কি আর করবেন মহারাজ, দুধ দিয়ে কালসাপ পুষলে এমন অবস্থাই হয়। আজ আজ আমি বুঝতে পারছি মন্ত্রী হচ্ছে কাল কেউটের থেকেও বিষাক্ত। গালাগাল করছেন মহারাজ? করে নিন, করে নিন, আশ মিটিয়ে গালমন্দ করে নিন। তবে তৈরি থাকুন, একটু পরেই বড় সাহেব এসে যখন ঘাট ধরে কাগজে স্বাক্ষর করিয়ে নেবে, তখন বুঝবেন মজা। রাজা থেকে একেবারে ভিখারি হয়ে যাবেন। হ্যাঁ, আহ আহ আহ, যাই, ওদিকে হয়তো কচি পাঁঠা রান্না শুরু হয়ে গেছে, একটু পরেই জব্বর ভোজ। হ্যাঁ, আহ 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 আহ। কিছু কিছু একটা করো গোপাল, কিছু একটা করো, আমাদের আমাদের সকলকেই বিপদের থেকে উদ্ধার করো। এতটা ভেঙে পড়বেন না মহারাজ, দেখবেন শেষ পর্যন্ত কিছু একটা ব্যবস্থা হয়ে যাবেই যাবে। কেন কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছ বলো তো গোপাল? গোপাল কখনো মিথ্যে সান্ত্বনা দেয় না মহারাজ, গোপাল যা বলে সেটা করে দেখায়। কিন্তু তোমারও তো বন্দি দশা, এই অবস্থায় কি করবে আর তুমি? শেষ অবধি দেখাই যাক না কে যেতে, মন্ত্রীর শয়তানি না আমার দূরদর্শিতা। এই কথা কেন বলছো গোপাল? সবটা এখনই নাইবা প্রকাশ করলাম মহারাজ, আগে হিসেব অনুযায়ী সবকিছু ঘটুক, এখন ওরা সকলে এসে পড়লেই বাঁচি। কৃষ্ণচন্দ্র, এখন গুড বয়ের মতন এই পেপারটায় একটা সাইন করিয়ে দাও। কিসের স্বাক্ষর? নটি বয় কিচ্ছু যেন বুঝিতে পারিতেছ না। এই পেপারে লেখা আছে তুমি নিজের ইচ্ছায় তোমার সব প্রপার্টি স্থাবর অস্থাবর আমাদের দিয়া দিতেছ। অসম্ভব, অসম্ভব, আমি এই কাগজে কিছুতেই স্বাক্ষর করব না। কেন জেদ করছেন মহারাজ? এই লালমুখ সাহেবদের আপনি চেনেন না, এরা কিন্তু সব করতে পারে, দরকার হলে আপনার জীবন অবধি কেড়ে নিতে পারে। বাহ মন্ত্রী মশাই বাহ, আপনি দেখছি এই কদিনে সাহেবদের খুব ভালো করেই চিনে ফেলেছেন। ভালো ভালো, এক শয়তান তো অন্য শয়তানদের চিনবেই। মুখ সামলে কথা বলবে গোপাল, মনে রাখবে তুমি এখন আমাদের হাতে বন্দি। ইচ্ছে করলে তোমার ওই বেয়াদপির জন্য তোমার জিভটা আমি ছিঁড়ে নিতে পারি। তাই নাকি? তা দেখি আপনার মুরদ। শাট আপ বিগ বেলি, আরেকটা কথা বললে শুট করিয়া দেব। শুট মানে গুলি করে দেবে? তাহলে তো আমাকে তোমরা চিনতেই পারোনি। জেনে রাখো সাহেব, গোপাল ভাঁড় কিন্তু মরতে ভয় পায় না। কৃষ্ণচন্দ্র, ডোন্ট ওয়েস্ট আওয়ার টাইম। জলদি জলদি পেপারে সাইন করো, করো। কিছুতেই না। আমি তোমাকে লাস্ট চান্স দিতেছি। ও মাই গড, এই ওয়েপন ছুড়ে লোকে। একেবারে নড়বার চেষ্টা করবেন না সাহেব, মনে রাখবে তোমাদের বন্দুকের গুলির থেকেও আমাদের বল্লম অনেক শক্তিশালী। একটু নড়লে কিন্তু তোমাদের বুকগুলো একবারে এফড় এফড় করে দেব। এবার এবার এগুলোকে ভালো করে দড়িতে বেঁধে ফেলো। আচ্ছা সেনাপতি, সৈন্যরা এখানে কি করে এলো?
এদের তো এখানে আসার কথা ছিল না। তা হয়তো ছিল না মহারাজ, কিন্তু কাল রাতে গোপাল আমার বাড়ি গিয়ে ওই সৈন্যদের প্রস্তুত থাকতে বলেছিল। আরো বলেছিল সৈন্যরা যেন বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে আমাদের অনুসরণ করতে করতে আসে। গোপাল, গোপাল! হ্যাঁ মহারাজ, আপনাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে আমি সেনাপতিকে এই ব্যবস্থা নিতে বলেছিলাম, কারণ সৈন্য নিয়ে বনভোজনে আসার ব্যাপারে মন্ত্রীমশাইয়ের প্রবল আপত্তি আমার মনের মধ্যে কেমন একটা খটকা তৈরি করেছিল। আমার কেবলই মনে হয়েছিল যে এই আপত্তির পেছনে মন্ত্রীমশাইয়ের কোনো অভিসন্ধি আছে। তাই ধন্য, ধন্য গোপাল! তোমার তোমার দূরদর্শিতার বুদ্ধিমত্তার কোনো তুলনা নেই। আজ শুধু তোমার জন্যই এক ভয়ঙ্কর বিপদ থেকে আমরা সবাই রেহাই পেলাম। মহারাজ, এখন এই সাহেব আর মন্ত্রীকে নিয়ে কি করব? এই সাহেবদের নিয়ে যাবে আমার কারাগারে, আর মন্ত্রীকে শুলে চড়াবো না পাগলা হাতির মুখে ফেলে দেব সেটা ঠিক করব পরে। এখন এখন কাছের সঙ্গেই বাঁধা থাকো। ওরে বাবা, ফুল না হলে পাগলা হাতি। ওরে বাবা, দুটোতেই যে বড্ড লাগবে। তাহলে থাকো এখানে এইভাবে গাছে বাঁধা হয়ে, এটাই তোমার শাস্তি। চলো চলো সকলে। মন্ত্রীমশাই থাকুন তাহলে এখানে, এটাই আপনার উপযুক্ত জায়গা। ও মহারাজ, এই জঙ্গলের মধ্যে আমাকে একলা ফেলে রেখে চলে যাবেন না? এই জঙ্গলে বাঘ ভাল্লুক না থাকলেও শেয়াল, বনবিড়াল, বুনো কুকুর তো আছে। ওরে বাবা রে, হাজের আধার নামলে তা যদি সকলে এসে আমাকে কামড়াতে থাকে, ওরে বাবা, তাহলে যে আমার সর্বাঙ্গ বিষাক্ত হয়ে যাবে। ও মহারাজ, একটু দয়া করুন না, একটু দয়া করুন না, একটু দয়া করুন না। পারেও বটে লোকটা ঘুমোতে। বাপরে বাপ, যেমন নাক ডাকা তেমনই আলছে মিয়া। সুচি মামা কখন উঠে এখন হাই তুলছে, আর এই লোকটা ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে। বিরক্ত করো না, দেখছো না বিশ্রাম করছি। মাথা ঠিক রাখার জন্য ঘুম খুবই দরকারি, বুঝলে? কি গো গোপালের গিন্নি, আর জল আনতে যাবে না? এরপর গেলে তো মাথার চাঁদি ফেটে যাবে। চলো চলো, কত দূরে যেতে হবে মনে আছে তো? বল, শুনছো তো? মাথার চাঁদি ফাটিয়ে সেই কত দূর যেতে হবে? আচ্ছা বলি, তোমার শরীরে কি কোনো দয়া মায়া নেই? বউ সেই কোন দূর থেকে জল মাথায় করে নিয়ে আসবে, আর তুমি নাকে তেল দিয়ে ঘুমোবে? তোমার নিশ্চয়ই কুম্ভকর্ণের বংশের জন্ম, তাই না? হ্যাঁ, ওই কুম্ভকর্ণ আমার মামাতো শালার পিস্তুত ভাই। এই শোনো, তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই। তোমার বাক্যবান মহারাজকে গিয়ে শুনিও। আমি এখন চললাম। কথা বলতে বলতে যে নাক ডাকে সে একটা অমানুষ, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কি গো গোপালের গিন্নি, আজ এত দেরি হলো? আর বলো না গো, ঘরে কুম্ভকর্ণকে রেখে কি আর বার হওয়া যায়? সে কি নাক ডাকারে বাবা, সিংহ শুনলে ভয় পেয়ে যাবে। সকালের দিকে তো কাক পক্ষী ভুল করেও আমাদের বাড়ির আশপাশ এড়িয়ে যায়। কি ঘুম, কি ঘুম। জল আনতে যাচ্ছ? আমিও যাচ্ছি। চলো চলো চলো, একসঙ্গে যাই। আজ বড্ড দেরি হয়ে গেল। আসলে বাপের বাড়ি থেকে অনেক লোক এসেছে, তাদের সকালের খাওয়া খাইয়া এখন সময় পেলাম জল আনার। চলো চলো চলো, আজ খুব দেরি হয়ে গেল গো। হ্যাঁ রে, তোর খোঁপায় ওটা কি রে? কে দিল রে? নিশ্চয়ই হারান। তোকে লাগছেও খুব সুন্দর দেখতে। অত সুন্দর চুলে মানাবে না। ও গোপালের গিন্নি, এবার তোমার কর্তাকে বলো একটার উপর কাঁটা দিতে, মানাবে খুব। আমার কর্তা তো বিয়ের পর থেকে আমার দিকে ফিরেও তাকান, আর তিনি দেবেন রূপর কাঁটা? কি বলবো আর তোমাদের, ওরকম হাড়কেট পড়লো আমি জীবনে দুটো দেখিনি বাবা। আরে আরে আরে,
আহা, কলসিটা এমন ভাবে রাখলে যে ভেঙে যেতে পারে। খুব খুব অন্যায় হয়ে গেছে গো, আমাকে তুমি ক্ষমা করে দাও গো, আর হবে না। হ্যাঁ বাবা, আজই কি কথা শুনি মন্থরার মুখে। এই রোদে জল নিয়ে এসে কোথায় মুখ ঝামটা মারবে তা নয়, উল্টে মিষ্টি করে কথা বলছে। না না, ক্ষমা চাওয়ার কি আছে? তুমি কি আর ইচ্ছে করে করেছো? ভারী তো একটা মাটির হাড়ি, তার জন্য এত করে বলার কোনো দরকার নেই গিন্নি। মাটি বলে কি কোনো দাম নেই? হ্যাঁ, আজকাল মাটির দামও সোনার কাছাকাছি। হ্যাঁ, এই দেখো, আমি কি জানি না কত কষ্ট করে তুমি সংসার চালাও। হ্যাঁ, না 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 না, নির্ঘাত কোনো ধান্দা আছে। ঠিক আছে, তুমি ডালে ডালে গেলে আমিও পাতায় পাতায় চলি। বলে ফেলো ধান্দাটা শুনি। ভাগ্যিস আমার ঘুমটা ভাঙিয়ে দিলে, নইলে যে কি কাণ্ড হতো। এমনিতেই রাজসভায় যেতে রোজ দেরি হয়ে যায়, আজ তো যেতেই পারতাম না, যা দেরি করে ঘুম থেকে উঠলাম। বাপরে বাপ, আজ হারানের বউয়ের চুলে দেখলাম একটা ভারী সুন্দর রূপোর কাঁটা। এই আমাকে একটা কিনে দেবে গো? কাঁটা? রূপোর কাঁটা? হারানের বউয়ের চুলে? আমাকে আমাকে একটু জল দেবে গিন্নি? বুকটা না কেমন যেন ধরপড় ধরপড় করছে, শরীরটা খারাপ লাগছে। বৈদ্যকে একটু ডাকবে নাকি গো? যতদিন না আমার চুলের উপর কাঁটা ওঠে ততদিন আমি এই বাড়ির জলস্পর্শ করব না, এই আমি বলে রাখলাম। হ্যাঁ, আজ গোপালকে এত শুকনো শুকনো লাগছে কেন? বাড়িতে কি কোনো অশান্তি হয়েছে? মহারাজ, গোপালের খাবার যা চাহিদা তা মেটাতে গেলে প্রত্যেক সংসারেই অশান্তি লাগবে। মহারাজ, আমি স্বীকার করছি আমার পেটটা একটু বড়, তার জন্য কি আমি দায়ী মহারাজ? ভুল বললে গোপাল, তোমার একটা পেট নয়, কম করে 10টা পেট ওই জ্বালাটার মধ্যে ঢুকে আছে। না না না, তুমি এভাবে কাউকে অপমান করতে পারো না মন্ত্রী। গোপাল খেতে পারে, তার জন্য দায়ী নিশ্চয়ই ও নয়। মহারাজ, মন্ত্রী মশাই জানেন না যে আমাকে কত কষ্ট করে খান 12টা পেট চালাতে হয়। তুমি কি লঙ্গরখানা খুলেছো নাকি? না, ঠিক তা নয় মহারাজ, আমার নিজের 10টা পেট, আমার গিন্নির একটা পেট, আর ওই নাতি নাতনি নিয়ে মোট 12 থেকে 14টা পেটের ভাতের জোগাড় করতে হয় মহারাজ। কি করে করি তা কেউ কল্পনাতেও আনতে পারবে না মহারাজ। তুমি কটা পেট চালাও তা জেনে মহারাজের কি লাভ? হ্যাঁ, তুমি কি মহারাজের কাছে তোমার মাসোহারা বাড়াতে আর্জি জানাচ্ছ নাকি? করতেই হবে না, অন্তত মহারাজকে আমি অনুরোধ করব তিনি যেন তোমার ওই আর্জি মেনে না নেন। আপনি যে মুখ দেখেই মনের কথা বুঝতে শিখেছেন তা জেনে খুবই পুলকিত হলাম। মহারাজের যদি মন্ত্রীকে এখন থেকে বাইরে একটা বসার জায়গা করে দেন, তাহলে ওই মানুষের ভাগ্য গণনা করে ওনার একটু বাড়তি রোজগার হয় মহারাজ, আর অন্য পথে রোজগারের কথা ভাবতে হবে না। মহারাজকে আমি কিছুতেই গোপালের ফাঁদে পড়তে দিতে পারি না। মহারাজ, গোপালকে এই সাহায্য করলে আমি কিন্তু আর রাজসভায় আসবো না, মন্ত্রিত্ব ছেড়ে দিতেও আমি রাজি আছি। না না গোপাল, দেখছো তো রাজসভায় তোমায় নিয়ে কেমন তর্ক হচ্ছে, আর আমি রাজা হয়ে এই বিতর্কের মধ্যে মোটেই থাকতে চাই না। আপনার অবস্থা আমি বুঝতে পারছি মহারাজ, আমার সমস্যাটা দেখি কি করে সমাধান করি, তবে আপনাকে এর মধ্যে আমি আর জড়াবো না, এই কথা দিলাম আপনাকে মহারাজ। দেখো গোপাল, তোমাকে আমি খুব ভালোবাসি, তাই খালি হাতে তোমায় ফিরিয়ে দেব না, কিন্তু সেটা ধারও নয়, দানও নয়। বুদ্ধি করে যদি আমার কাছ থেকে মোহর জোগাড় করতে পারো তো আমি বুঝবো তোমার এলেম আছে। মোহর তখন আমি তোমাকে দেব স্বেচ্ছায়, হাসতে হাসতে। সবই আমার কপাল, শেষ পর্যন্ত মহারাজকে ঠকিয়ে উপার্জন করতে হবে আমার। দাদু দাদু দাদু, চলো না, আজ আমার পুতুলের বিয়ে, চলো চলো চলো, দেখে আসবে চলো। কি বললি? তোদের পুতুলের বিয়ে? তা বর এসে গেছে? না, এখনো
আসেনি, একটু পরেই আসবে। চলো না দেখে আসবে। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। তা কোণে কে সাজালো? দিদা কি সুন্দর সাজিয়েছে, তা চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। মনে হয় তোর দিদার কোণে সাজার শখ হয়েছে। কোণে সাজার শখ, পুতুলের বিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথাটা অল্প অল্প খুলছে মনে হচ্ছে। আরে তাই তো, এটা করলেই তো হয়। বাহ, কি সুন্দর তোর দিদা কোণে সাজিয়েছে রে, খুব সুন্দর, একেবারে যেন দিদাই। আর বর কোথায় গেল? বর বললাম না, বর এখনো আসেনি, এক্ষুনি এসে যাবে। দাঁড়িয়ে দেখে যাও না, তবে বরকে না একদম তোমার মতো দেখতে। হ্যাঁ বলিস কি রে, বরকে দেখতে আমার মতো? কে বর সাজিয়েছে বলতো? দিদা শিখিয়ে দিয়েছে, আমরা তৈরি করেছি। তা তোর দিদার বোধহয় আবার আমাকে বিয়ে করার শখ হয়েছে। বুঝলে বউ, আজ গোপাল মহারাজের কাছে মোহর ধার চাইতে এসেছিল। আমি মহারাজকে বলে তা বাতিল করিয়ে দিয়েছি। বেশ করেছো, একটা হার কেপন লোক, তারা তো খরচ কিসের? বউকে তো একটা ভালো শাড়িও কিনে দেয় না, গয়নাগাটির কথা তো বাদই দিলাম, তাহলে এত মোহর ওর লাগে কি করে? কে জানে, এতগুলো প্রশ্ন নিয়ে এখন আর খেলা সামলাতে পারছে না, এই আর কি। আমার তো মনে হয় নিশ্চয়ই আর একটা সংসার আছে, না হলে এত মোহর ওর কোন কাজে লাগে? তা ঠিক কথাই বলেছো, দেখতে হবে ওর আলাদা কোনো সংসার আছে কিনা। কি ব্যাপার গোপাল, তোমাকে তো অস্থির লাগছে কেন? হবে না, বুদ্ধি লড়াই লড়তে গেছে আপনার সঙ্গে, আমি থাকতে পেরে উঠবে না, তাই এত অস্থির হয়ে আছে। হ্যাঁ, তাই নাকি গোপাল? তা তোমার এত বুদ্ধি, আমার সঙ্গে না হয় নাই বা পারলে, তাতে কি যায় আসে? আগে আপনার সঙ্গে বুদ্ধিতে আমি কখনোই পারবো না, বিশেষ করে মন্ত্রী মশাই যতক্ষণ আপনার পাশে আছেন সেটা আমি জানি। কিন্তু আমি একটা অন্য ব্যাপারে খুব ব্যস্ততার মধ্যে আছি মহারাজ। মহারাজ দেখুন গিয়ে গোপালের অন্য কোনো সংসার আছে কিনা। এ কি বলছো তুমি মন্ত্রী? গোপালের আরেকটা সংসার আছে? না 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 না, এ হতেই পারে না মহারাজ। আমার মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের বুদ্ধির উন্নতি হয়েছে। কিভাবে এটা হলো তা খুবই রহস্যের ব্যাপার মহারাজ। কল্পনা শক্তি যে আপনার মন্ত্রীর এত প্রবল তা আগে জানতাম না মহারাজ। তোমার ওই কুমড়ো পটাশ মাথায় যদি ঘিলু থাকতে পারে, আমার থাকবে না কেন? আমায় ফাঁকি দেওয়া অত সোজা কাজ না মহারাজ। শোনো, তোমাদের এই সব কথার মারপ্যাচ আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমায় খোলসা করে বলো তো গোপাল, মানে তোমার সমস্যাটা কি? মহারাজ অপরাধ নেবেন না, আমি না মানে ওই আর কি, মানে বিয়ে করছি মহারাজ। বলেছিলাম মহারাজ, আমার ভাবতে লজ্জা লাগছে, এই বয়সে গোপাল আবার বিয়ে করতে যাচ্ছে। ছি ছি ছি। গোপাল সত্যি করে বলো, এটা সত্য না রসিকতা? মহারাজ আমি মিথ্যে কথা বলি না, সত্যি আমি বিয়ে করছি, এবং কালকেই। একেই বলে ভীমরতি, বুড়ো বয়সে এই রোগটা হয়। মহারাজ এই অনাচার আমি মানতে পারছি না, হয় গোপাল এখানে থাকবে নয় আমি। কে থাকবে সেটা আপনি ঠিক করুন।
তুমি থামো তো মন্ত্রী, আমি গোপালকে প্রশ্ন করেছি এই বয়সে আবার বিয়ে, একটু কেমন কেমন লাগছে যেন। আসলে মহারাজ বলতে পারেন কিছুটা বাধ্য হয়েই এই বিয়েটা আমায় করতে হচ্ছে। বিশদে সব খুলে বলবো, এখন নাই বা বললাম। তবে এটা সত্যি যে আমি আবার বিয়ে করছি মহারাজ। কেন 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 বাধ্য হয়ে কেন? বিয়ে আবার কেউ বাধ্য হয়ে করে নাকি? কখনো কখনো করে করে কখনো কখনো, সেটা শুনলে বুঝতে পারবেন। এসব বাজে যুক্তি মহারাজ। ওর বিয়ে করার ইচ্ছে হয়েছে তাই করছে, কিন্তু মহারাজ এই বিয়েতে আমার মত নেই, সে কথাটা বলে রাখলাম। কে তোমার মত চাইছে যে আগ বাড়িয়ে তুমি দিতে যাচ্ছ? না মহারাজ, আপনার একজন গণ্যমান্য মন্ত্রী হিসেবে আমারও কিছু দায়িত্ব আছে, তা আমি অস্বীকার করতে পারছি না। আমি যতক্ষণ রাজ সিংহাসনে আছি তখন দায়িত্বটা তোমায় নিতে হবে না মন্ত্রী, আমিই নেব। তা বলো গোপাল, বলো তোমার বউকে কবে আশীর্বাদ করতে যাব? মহারাজ বিয়ে কালকে, বউ আসবে পরশুদিন। খাওয়া দাওয়াটা আমার বাড়িতেই না হয় করবেন। সেদিন রাজসভার সবাইকে আমন্ত্রণ আমার গরিব কুটিরে। আরে গোপাল যে, শোনো শোনো শোনো, এদিকে এসো, এদিকে এসো। শোনো, মাছ কিনতে গেলে না আমার কাছ থেকেই কিনতে হবে, বুঝছো? এখন লগনসার সময় তো মাছের যা দাম তুমি কুলোতে পারবে না, আর আমার কাছ থেকে নিলে সস্তায় টাটকা মাছ পাবে। হ্যাঁ, বুঝছো কিনা? তো কত কত মাছ লাগবে তোমার? কত? অনেক অনেক। তোমার কাছে যত মাছ আছে তা তো নেবই, দরকার পড়লে অন্য দোকান থেকেও নেব। আমার চাইতে ভালো মাছ এখানে কেউ দিতে পারবে না, বুঝছো কিনা? আর সস্তাতে তো নয়। দাও দাও দাও, যত পারো মাছ দাও, ভালো দেখে দেবে কিন্তু, নইলে বুঝতেই পারছো কি হবে। তার পাচ্ছি না, মহারাজকে বলে দেবে, এই তো। তা গোপাল, এত যে মাছ দিচ্ছ, দাম দিতে পারবে তো? আমি দাম দেবো কেন? দাম তো দেবে মহারাজ, মহারাজের কথাতেই তো মাছ নিতে আসা। ও তাই বলো? আচ্ছা তাহলে নাও নাও নাও, কত মাছ নেবে নাও। দাঁড়াও 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 দাঁড়াও, আমি 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 বেছে বেছে ভালো মাছ দিচ্ছি। মহারাজ বলে কথা, বুঝেছো কিনা? ভালো না দিলে তো শুলে চড়তে হবে। হ্যাঁ, সেটা মাথায় রেখো কিন্তু। কি হলো? বলি আমার রূপোর কাঁটা কোথায়? আরে হবে হবে, আমি যখন কোনো কথা দিই তার কখনো খেলাপ করি না গিন্নি। রূপোর কাঁটা তুমি পাবেই, কিন্তু একটা শর্তে, তোমাকে মৌনব্রত পালন করতে হবে। মৌনব্রত পালন করব আমি? কেন, কি দায় পড়েছে আমার? না করলে কিন্তু রূপোর কাঁটা পাবে না। আমি সেই দোকানে গেছিলাম যেখান থেকে হারানের বউ রূপোর কাঁটা কিনেছে। ও বাবা, সেই দোকানদার যেমন তেমন নয়, সবাইকে কাঁটা বিক্রি করেই না। আগে তাকে দেখবে রূপোর কাঁটা কিনে তার মধ্যে কোনো অহংকার প্রকাশ পাচ্ছে কিনা। যদি একবারও সেটা দেখতে পায় তবে কাঁটা বিক্রি করবে না। হ্যাঁ, এমন তার নিয়ম। সে আসছে, তুমি ভালো শাড়ি পরে তার সামনে একদম চুপ করে থাকবে, বুঝেছো? না, কিছুতেই বুঝতে পারলাম না। রূপোর কাঁটার জন্য আমি সব মেনে চলবো, হ্যাঁ, তবে তাতে যদি না পাই তবে তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ, সেটা মনে রেখে যা বললাম তা অক্ষরে অক্ষরে মেনে চলবে, কেমন? এই শোন তোরা, আজ দিদা মৌনব্রত পালন করবে। তোরা একটা কাজ কর, দুটো কলা গাছ আর ঘট এনে বাড়ির সামনে লাগিয়ে রাখ। ওটা দিলে দিদার পুণ্যি হবে। এই গুলটে ন্যাপলা, যা তাড়াতাড়ি দুটো কলা গাছ এনে ঘট সাজিয়ে বাড়ির বাইরে রেখে দে তো। আসুন আসুন মহারাজ,
আমার কি সৌভাগ্য, আজ আমার বাড়িতে আপনার পদধূলি পড়লো। ঠিক আছে ঠিক আছে, আমার সঙ্গে এতটা বিনয় না করলেও চলবে। তা দেখি দেখি তোমার বউয়ের মুখটা আশীর্বাদ করতে হবে তো। এদিকে আসুন মহারাজ, এদিকে আসুন। আরে লজ্জার কি আছে, তুমি গোপালের বিয়ে করাবো। এই নাও 100 সোনার মোহর, আমার তরফ থেকে এই উপহার দিয়ে তোমায় আশীর্বাদ করলাম। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। যাক বাবা, 100 সোনার মোহর দিয়ে একটা রূপোর কাঁটা হবে না? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। গোপাল, তোমার বউকে বলো ঘোমটা সরাতে। এই মুখটা তো দেখি একবার। এবার মুখটা দেখাও বউ, স্বয়ং মহারাজ তোমার মুখ দেখতে চাইছেন। এবার ঘোমটাটা সরাও। কি গোপাল, এ তো তোমার পুরনো বউ, কিন্তু তুমি যে বললে আবার বিয়ে করেছো। মহারাজকে ডেকে নে, তুমি কি আমাদের সঙ্গে মস্করা করছো? মহারাজ, এর একটা বিহিত হওয়া দরকার। গোপাল, এটা তুমি কি করলে? আরে লজ্জায় যে আমার মাথাটা হেঁট হয়ে গেল। কেন মহারাজ, আপনার মাথা হেঁট হবে কেন? আমি তো আপনাকে বলেছিলাম আমি বিয়ে করছি। একবারও তো ভুলিনি পাত্রীটিকে। আপনিই বলেছিলেন বুদ্ধিতে আপনাকে পরাজিত করতে পারলে আমার প্রয়োজনের তুলনায় বেশি মোহর পাবো। আপনি মহান, নিজেই স্বীকার করুন। আমি কি কোনো তঞ্চকতার আশ্রয় নিয়েছি মহারাজ? তোমার সঙ্গে বাজিতে পরাজিত হতে আমার কোনো লজ্জাই নেই, বরঞ্চ এটা ভেবে আনন্দিত হচ্ছি একজন প্রকৃত বুদ্ধিমানের কাছেই আমি হার স্বীকার করেছি। না 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 না, তোমার তুলনা একমাত্র তুমি গোপাল। আরে তাড়াতাড়ি বলো, তোমার মাছের দাম কত পড়েছে? নাও নাও, এই 5 মোহর। এটা কিন্তু একটু বেশি দিলাম। দামের কথা পরে হবে, আগে বলো তো মহারাজ মাছ খেয়ে কি বললেন? মহারাজ বললেন তো মাছ নয়, মনে হচ্ছে রসগোল্লা খাচ্ছি। একেবারে খাঁটির উপর কাঁটা দেখাও তো ভাই। গিন্নির জন্য নেবে তো, তাহলে এটা নিয়ে যাও। একদম খাঁটির উপর, কিচ্ছু মেশানো নেই। দাম কিন্তু একটু বেশিই পড়বে। আরে দামের কথা তুমি বলবে কেন? বলবো তো আমি, সোনা দিয়ে রূপো কিনছি, তাতে বলছো দাম একটু বেশি পড়বে? এই নাও সোনার মোহর। এবার কাঁটাটা হাতে দাও, গিন্নির চুলে পরিয়ে দিয়ে আসি। গিন্নি, অগিন্নি, অগিন্নি বলি গেলে কোথায়? এই দেখো দেখো কি এনেছি দেখো। দিদা, দাদু এসে পড়েছে। তুমি দাদুর দিক থেকে মুখ ঘুরিয়ে বসো, আমরা দরজার আড়ালে লুকিয়ে আছি। তোমার জন্য দেখো রূপোর কাঁটা নিয়ে এসেছি, তুলে দেবে না? ও, তোমার ইচ্ছে হয়েছে আমি পরিয়ে দিই, তা দেবো না কেন? এই দিলাম খোপায় খাঁটি রূপোর কাঁটা পরিয়ে। দাদু, আমরাও আছি। এই দেখো না, আমরা 2টো মালা নিয়ে এসেছি। এবার দিদা তুমি দাদুর দিকে তাকাও, আর দাদু তোমার দিকে। এই নাও মালা, দুজন দুজনকে পরিয়ে দাও। শুভ দৃষ্টি থেকে মালা বদল সব করতে হবে। রূপোর কাঁটা দিয়ে দাদু দিদার বিয়ে। দাদু বলল বুড়ি, আমার মুখ পুরি। দিদা বলল বর, তুমি কি আমার পর? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.